বাজারে থলি হাতে বারান্দা থেকে নামেন ফণিভূষণ। সামনে বাইক করে এসে দাঁড়ায় সিভিক ভলান্টিয়ার ঘোতন। ঘোতন বলে, চিঠি আছে। ফণিভূষণ বলেন, এই সিভিক ভলান্টিয়ারকে দিয়ে আজকাল পিয়নের কাজ করানো হচ্ছে? হ্যাঁ, ছে 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 ছে, কি দিনকাল পড়লো। ঘোতন চিঠিটা সামনে ধরে, তারপর বলে, ছেলেকে পিটিয়ে যখন ছাল তোলা হবে তখন বুঝবেন পুলিশ না পিয়ন। আসছি। চিঠি হাতে ধরিয়ে ঘোতন বেরিয়ে যায়। চিঠিটা হাতে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঘোতনের কথার মানে বোঝার চেষ্টা করেন ফণিভূষণ। তারপর চিঠিটা খোলেন। প্যাংলাকে থানায় হাজির হতে হবে কাল সকাল 10টায়। বাজার করা মাথায় ওঠে ফণিভূষণের। দেবলা বিষয়টা শোনার পরেই মুষড়ে পড়ে। প্যাংলা ঘুমোচ্ছিল। ফণিভূষণ ছেলেকে ডেকে তোলে। চোখ খুলতে ইচ্ছেই করছে না প্যাংলার, কিন্তু থানার চিঠির কথা উঠতেই তিড়িং করে লাফিয়ে ওঠে। প্যাংলা ফণিভূষণকে জিজ্ঞেস করে, থানা থানা থেকে চিঠি কেন? ফণিভূষণ বলে, সেই কথাই তো তোমায় জিজ্ঞেস করছি। হ্যাঁ, কি এমন কাণ্ড ঘটিয়েছ? প্যাংলা চুপ করে কিছু একটা ভাবে। ফণিভূষণ বলে চলেন, গেল গেল গেল, মানিজ্জত সব গেল, বুঝেছ, দেখেছ ছেলের কাণ্ড। দেবলা বলে, আরে আগে শোনোই না কি হয়েছে। ফণিভূষণ বলে, শুনবো, তোমার ছেলে মুখ খুললে তবে তো শুনবো। প্যাংলা কোনো কথায় কান না দিয়ে বাসি মুখে বেরিয়ে পড়ে। সোজা গিয়ে ওঠে কালুর বাড়ি। কালু তাকে জানায় সেও চিঠি পেয়েছে। প্যাংলা বলে, হ্যাঁ, পুলিশ জানলো কি করে বলতো? কালু বলে, সেটা তো আমারও প্রশ্ন। প্যাংলা জিজ্ঞেস করে, তুই চিঠিটা কখন পেলি? কালু বলে, আরে এই তো সকালবেলা ঘোতন এসে দিয়ে গেল। ভাগ্যিস বাবা তখন বাড়ি ছিল না, জানতে পারলে না পিঠের ছাল একবারে গুটিয়ে দিত। প্যাংলা বলে, নিতাই কেউ চিঠি পাঠিয়েছে? কালু বলে, এই চল তো, চল একবার নিতাইয়ের কাছে যাই, চল। প্যাংলা কালুকে নিয়ে নিতাইয়ের বাড়ি যায়। নিতাইয়ের বাবা প্যাংলা ও কালুকে দেখে একটু অসন্তুষ্টই হলো। প্যাংলা জিজ্ঞেস করলো, কাকু নিতাই আছে? নিতাইয়ের বাবা গম্ভীর গলায় বলেন, কেন? কালু বলে, আরো দরকার ছিল। বারান্দা থেকে নেমে আসে নিতাইয়ের মা। তারপর বলে, ও বাড়িতে নেই। প্যাংলা জিজ্ঞেস করে, কোথায় আছে কাকিমা? নিতাইয়ের বাবা বলে, তার জবাব তোমাকে দিতে হবে নাকি? কালু বলে, আর কাকু বলো না, খুব দরকার। নিতাইয়ের মা বলে, ও তো মামার বাড়ি গেছে, কদিন থাকবে। নিতাইয়ের বাবা মার আচরণে প্যাংলার সন্দেহ বাড়ে। ডাল মে জরুর কুছ কালা হ্যায়। জোরাজুরিতেও চিড়ে ভিজল না। বাধ্য হয়ে নিতাইয়ের বাড়ি থেকে ফিরে আসে প্যাংলা ও কালু। প্যাংলার মনে হয় এসআই মালাকারের সাথে বিষয়টা নিয়ে একবার কথা বলা দরকার। তন্ন তন্ন করে খুঁজেও এসআই মালাকারের দেখা মিলল না। ইতিমধ্যে ফণিভূষণ থানা থেকে ঘুরে এসছেন। ওসির কাছ থেকে সবটা শুনেও এসছেন। মহাদেব হালদারের সঙ্গে দেখা করার প্রস্তাব দিয়েছিল ওসি, কারণ অভিযোগ প্রত্যাহারের বিষয়টা এখন মহাদেব হালদারের হাতেই। না হলে অভিযোগের ভিত্তিতে প্যাংলার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে ওসিকে। কিন্তু মহাদেব হালদার ফণিভূষণের কোনো কথা শুনতে নারাজ। বসার ঘরে সোফায় বসে দেবলার সঙ্গে এই নিয়ে কথা বলার সময় প্যাংলা ঘরে ঢোকে। প্যাংলাকে দেখেই ফণিভূষণ দেবলাকে উদ্দেশ্য করে বলে, ওকে জিজ্ঞেস করো আর কত নাক কাটাবে আমাদের? হ্যাঁ, যেভাবে মহাদেব হালদার আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করলো। প্যাংলা বলল, তোমার কি দরকার ছিল মহাদেব হালদারের কাছে যাওয়ার? ফণিভূষণ চটে গিয়ে বললেন, তো না গিয়ে উপায় কি? তুমি কি জেল খাটবে নাকি? প্যাংলা বলে, ছেড়ে দাও, সে আমি বুঝে নেবো। ফণিভূষণ বলে, তো কি করবে? হ্যাঁ, গুন্ডামি করবে? প্যাংলা বলে, ওরাই তো বাধ্য করছে। ফণিভূষণ বলে, এমন অবাধ্য ছেলে দুটো নেই। আমার বিপিটা যেভাবে বাড়িয়ে দিচ্ছে আমার কিন্তু। ফণিভূষণকে থামিয়ে দেবলা বলে, কথা না বাড়িয়ে এখন দেখো না কি করা যায়। ফণিভূষণ বলে, আমার মাথা কাজ করছে না, আমি জানি না কি হবে, আমি জানি না। কথা না বাড়িয়ে চুপ করে থাকে প্যাংলা। দুপুরে খাওয়া দাওয়ার পর প্যাংলার মনটা অস্থির হয়ে ওঠে। এইরকম একটা সময় তার টুম্পার কথা বেশি করে মনে পড়ে। টুম্পা এখনো বিষয়টা জানে না, কিন্তু যদি জানতে পারে, থানায় ডাকার কথাটা যদি টুম্পার বাবার কানে যায়। নানা প্রশ্ন প্যাংলার মনে ঘুরপাক খেতে থাকে। টুম্পাকে বিষয়টা জানানো উচিত বলেই মনে হয় তার। বিকেলে সেই সাইকেল গ্যারেজের কাছে গিয়ে প্যাংলা অপেক্ষা করে। টুম্পা এখনই আসবে কলেজ থেকে, তারপর সাইকেল নেবে। কিন্তু আজ আর তার টুম্পার পিছু নেওয়ার মন নেই। টুম্পা বাস থেকে নেমে সাইকেল গ্যারেজে আসে। প্যাংলাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। স্ট্যান্ড করা বাইকে ঠেস দিয়ে প্যাংলা দাঁড়িয়ে আছে সামান্য দূরে। টুম্পা বুঝতে পারে প্যাংলার মন খারাপ। ইশারায় জানতে চায় কিছু হয়েছে কিনা। ঘাড় নেড়ে প্যাংলা বোঝায়, না কিছু না।
সাইকেল নিয়ে প্যাংলার কাছে আসে টুম্পা। তারপর বলে, ভাবগতিক দেখে মনে হচ্ছে আজ যেন আর পিছু নেবে না। প্যাংলা বলে, না তুমি যাও, আমাকে একটা জায়গায় যেতে হবে। টুম্পা বুঝতে পারে সত্যি কিছু একটা হয়েছে, তাই জিজ্ঞেস করে, কি হয়েছে বলবে? প্যাংলা বলে, কিছু হয়নি। টুম্পা বলে, কিছু হয়নি? তাহলে ছাইয়া ছাইয়া শাহরুখ খানের গলায় কালহোনাহুর সুর কেন? হ্যাঁ? প্যাংলা কেঁদে ফেলে। টুম্পা একটু এগিয়ে কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, আরে আরে কি হলো? ওহো, বলবে তো? এরপর প্যাংলা সবটা টুম্পাকে খুলে বলে। টুম্পা সবটা শুনে বলে, এটা কেন করতে গেলে বলো তো? এখন যদি পুলিশ কেস হয়? জানো তো পুলিশ কেস হলে সরকারি চাকরি আটকে যেতে পারে। প্যাংলা কাঁদতে কাঁদতে বলে, আমি না বুঝেই করে ফেলেছি টুম্পা, আমি একদম বুঝতে পারিনি। টুম্পা বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যা হয়েছে হয়ে গেছে, দেখো কাল কি হয়, তবে সব সত্যিটা বলে ফেলাই ভালো। প্যাংলা কেঁদেই চলে। টুম্পা বলে, আরে বাবা শোনো শোনো, তুমি সরকারি চাকরি না পেলেও আমি তোমাকে বিয়ে করব। কান্না থামিয়ে প্যাংলা টুম্পার দিকে অবাক হয়ে তাকায়। টুম্পা তার সঙ্গেই অন্যান্য দিনের মতো প্যাংলাকে ফিরে আসতে বলেছিল, কিন্তু প্যাংলা রাজি হয়নি। কালুকে নিয়ে ঘোতনের কাছে গেল প্যাংলা। আজ হাটবার, তাই মোড়ের মাথায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে ঘোতন ব্যস্ত। তাদের দেখে প্রথমে বিরক্তি প্রকাশ করে ঘোতন, তারপর বলে, যাবে কাল থানায়, আমার কাছে কাঁদুরি গিয়ে লাভ হবে না। প্যাংলা সুর নরম করে বলে, ঘোতন দা, এসআই মালাকারের নাম্বারটা পাওয়া যাবে ঘোতন দা? প্যাংলার মুখ দেখে ঘোতনের কেমন একটা মায়া হয়, নাম্বারটা দিয়েই দিল। এসআই মালাকারকে ফোন করে প্যাংলা। প্রথমেই ধমক খায় এসআই এর কাছে। প্যাংলা বলে, পুলিশ কাকু একটু দেখো না, এই কেসটা যাতে তোলা যায়। এসআই মালাকার বলে, আচ্ছা দেখছি দেখছি, তবে কাল থানায় ঠিক টাইমে চলে আসবি, দেরি করবি না। পরের দিন সকাল 10টায় কালু ও ফণিভূষণকে বাইকে চাপিয়ে থানায় পৌঁছয় প্যাংলা। কালু বাড়িতে এখনও এই ব্যাপারে কিছু জানায়নি। থানায় ঢুকতেই এক পুলিশকর্মী প্যাংলা, কালু ও ফণিভূষণকে ওসির ঘরে নিয়ে যায়। ঘরে ঢুকে প্যাংলা দেখে ওসির উল্টো দিকে বসে আছেন মহাদেব হালদার, সাইডে দাঁড়িয়ে লম্বু, তপন, বিশু ও বাবলু। ওসির পাশে একটি চেয়ারে বসে আছে এসআই মালাকার। যেদিকটায় তপনরা দাঁড়িয়ে, ঠিক তার উল্টো দিকে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে নিতাই ও তার বাবা। প্যাংলা নিতাইয়ের দিকে তাকাতেই নিতাই চোখ নামিয়ে নেয়। এসআই মালাকার বলে, এসছিস, আয় 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 আয়। এগিয়ে যায় প্যাংলা, কালু ও ফণিভূষণ। মহাদেব হালদারের পাশে একটা খালি চেয়ার, সেই চেয়ার দেখিয়ে এসআই মালাকার ফণিভূষণকে বসতে বলে। ফণিভূষণ ভয়ে ভয়ে চেয়ারে বসে। ওসি বলেন, মালাকার তাহলে তুমি শুরু করো। এসআই মালাকার বলে, হ্যাঁ ইয়েস স্যার। গলা খাকারি দিয়ে মালাকার সকলের দৃষ্টি আকর্ষণ করে। তারপর বলে, মানে দেখুন মহাদেব বাবু, যা হওয়ার তো হয়ে গেছে। ওরা খুব অন্যায় করেছে, প্রচণ্ড অন্যায়, খুব লজ্জার ব্যাপার। তবে ওরা ক্ষমা চেয়ে নেবে। হ্যাঁ, আপনি তো উদার মানুষ, বাচ্চা ছেলে ভেবে ছেড়ে দিন এবারটা। ধমক দিয়ে প্যাংলাদের এসআই মালাকার বলে, এই যে দাঁড়িয়ে দেখছো কি, ক্ষমা চাও, যাও। প্যাংলা বলে, আমাদের ভুল হয়ে গেছে, আমরা ক্ষমা চাইছি। কালু প্যাংলাকে অনুসরণ করে, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এসআই মালাকার মহাদেবকে বলে, এবার তাহলে ক্ষমা করে দিন। হ্যাঁ মানে মহাদেব হালদার বলে, না, ক্ষমা তো আমি অত সহজে করি না। এসআই মালাকার বলে, তাহলে? মহাদেব হালদার বলেন, আমার একটা শর্ত আছে, সেটা মানলেই কেসটা তুলে নিতে পারি। সবাই অবাক হয়। এসআই মালাকার বলেন, হ্যাঁ শর্ত?